বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম সম্প্রতি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন, কে এই মাহফুজ আলম? ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করেই শোনা যাচ্ছে তিনিই নাকি সকল পরিকল্পনার মাস্টার মাইন্ড। আড়ালে থেকে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফল করে গেছেন তাকে বলা হয় সমন্বয়কদের সমন্বয়ক। ছাত্র আন্দোলন চলাকালে ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে থাকার পরেও যখন একের পর এক কর্মসূচি সফল হচ্ছিল, তখন বুদ্ধিমান অনেকেই এটি অনুমান করেছিলেন যে এই রূপরেখা তৈরির জন্য অন্তরালে রয়েছে আরও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার কেউ, যার সম্পর্কে এতদিন মেইনস্ট্রিম মিডিয়া কিছুই জানতে পারেনি। ব্যর্থ হয়েছে বিগত সরকারের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা এনএসআই এর মতো গোয়েন্দারাও। তিনি কে সেটি তো জানাই যায়নি, তার নামটি পর্যন্ত জানা যায়নি। জুলাই বিপ্লবের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে, যার সাথে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না। সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এবারই বাংলাদেশের রাজনৈতিক ডিকশনারিতে আন্দোলনের সাথে যুক্ত হয়েছে একটি নতুন শব্দ, সমন্বয়ক। এরপর একের পর এক যোগ হয়েছে আরও নতুন নতুন টার্মিনোলজি, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকা ইত্যাদি। এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগে কখনোই ছিল না। কেন দরকার ছিল এই নতুন ধারণাগুলো, আর কেনই বা এই ধারণাগুলোর সাথে দলমত নির্বিশেষে সকলে মিশে গিয়েছিল? কেনই বা অতীতের অনেক রাজনৈতিক দলগুলো বারবার হরতাল, অসহযোগ আন্দোলন কিংবা সরকার পতন সহ নানা আন্দোলনের ডাক দিয়েও সর্বস্তরে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হচ্ছিল? এই প্রশ্নগুলোর উত্তর বলতে গেলেই ধারণা পাওয়া যায় মাহফুজ আলমের বুদ্ধিমত্তার। পূর্বের দলগুলো সবসময় ভুল সময়ে দিয়েছিল ভুল আন্দোলনের ডাক। দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এই হোক আজকের দিনে আমাদের শপথ। এই সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেই কমিটি যেভাবে হবে, যেভাবে ভোট হবে, জনগণের স্বার্থে না দাঁড়িয়ে তারা দাঁড়িয়েছিল তাদের দলীয় স্বার্থে, যার কারণে জনগণ এই আন্দোলনের ডাককে তার নিজের আন্দোলনের ডাক মনে করেনি। এ কারণেই আন্দোলনগুলো বাধা পড়েছিল তাদের দলীয় গণ্ডির ভেতরেই। বারবার হরতাল, অসহযোগ আন্দোলন, সরকার পতন, এই শব্দগুলো শুনতে শুনতে সাধারণ মানুষের এগুলোর উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। সাধারণ জনগণ যখন দেখত হরতালে গাড়ি চলাচল করছে স্বাভাবিকভাবে, অসহযোগ আন্দোলনে সব অফিস আদালত খোলা থাকে, সরকার পতনের ডাকের পর সরকার অবলীলায় টিকে যায় আর প্রতিপক্ষকে নিয়ে রং তামাশা করে বিবৃতি দেয়, তখন এই শব্দগুলো আর সরকারকে ভীতি জাগাতে ব্যর্থ হচ্ছিল, আবার জনগণের ভিতরেও আশা জাগাতে সমানভাবে ব্যর্থ ছিল। তাই দরকার ছিল নতুন শব্দ, নতুন ধারণার। সেই শব্দগুলোতে সুর মিলাবে সব শ্রেণীর মানুষ, যেই ধারণায় অংশ নেবে ছেলে বুড়ো থেকে জনতা। আর এই শব্দ এবং ধারণাগুলোই ছিল মাহফুজ আলমের ব্রেন চাইল্ড। বর্তমান সময়কে বোঝার ক্ষেত্রে উনি যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অধিকতর প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। সঠিক সময়ে সঠিক কর্মসূচি এবং পুরনোকে ভেঙে নতুন কাঠামো তৈরি, যাতে সবাই নিজেকে এর অংশ হিসেবে মনে করে। এক্ষেত্রে উনি শতভাগ সফল হয়েছেন। দীর্ঘ ৬-৭ বছরের হল জীবনে চুপচাপ এবং অন্তর্মুখী স্বভাবের মাহফুজ আলমকে আলোচনায় আসার মতো কোনো কিছু বলতে বা করতে দেখেনি কেউ, কিন্তু হঠাৎই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন তিনি। এবারে জানা যাক মাহফুজ আলমের ব্যক্তিগত কিছু তথ্য। মাহফুজ আলমের জন্ম ১৯৯৫ সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে। আপনারা অনেকেই জেনে অবাক হবেন যে মাহফুজ আলম ছিলেন মাদ্রাসা শিক্ষার্থী। তিনি চাঁদপুর জেলার গল্লাক দারুস-সুন্নাহ আলিম মাদ্রাসা থেকে এইচএসসি বা দাখিল এবং ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচএসসি বা আলিম পাশ করেন। মেধাবী ছাত্র মাহফুজ ২০১৫ এবং ১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রিয় দর্শক, সিদ্ধান্ত গ্রহণের জায়গাটিতে মাহফুজ আলম পারদর্শিতার পরিচয় দিলেও এই আন্দোলনে যে প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি স্কুল, কলেজ কিংবা মাদ্রাসা, এমনকি নতুন ইতিহাস তৈরি করা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ ছিল, সেটি আমরা অবলীলায় স্বীকার করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে জানান আপনার ভালো লাগা। কমেন্টস বক্সে জানাতে পারেন ভিডিওটি নিয়ে আপনার যে কোনো মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।